আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল ওপার বাংলার বিখ্যাত লেখক আহসান হাবীবের লেখা আদনান সাফির মা। আচ্ছা বেটা, আমি মরলে ৭২ ঘন্টা পর কবর দিবি। কেন দাদি? দাদি বলে, দিবি কি না বল, আগে কথা দে। আচ্ছা, কথা দিলাম, ৭২ ঘন্টা পর কবর দিব। দাদি, তোমার শরীর থেকে পচা গন্ধ ছুটবে না? কথাটা শুনে ছোট ভাই বড় ভাইয়ের মাথায় একটা গাঁটটা দিল। তারপর বলল, আহ ঝন্টু, বাজে কথা বলবি না। তারপর বড় ভাই বলল, আচ্ছা দাদি, কারণটা বলবে না? দাদি বলে, আছে, কারণ আছে। আবার ছোট ভাই বলে বসলো, কি কারণ সেইটা খুলে বলো না। দাদি বলে, তোরা বুঝবি না। দুই ভাই একসঙ্গে বলল, বুঝবো বুঝবো, বুঝালেই বুঝবো, তুমি তো বলো। দাদি বলতে শুরু করলেন, শোন, আমার একটা সমস্যা আছে। মৃত্যু ভয় আমার নাই, বয়স হয়েছে, মরবো, সেটাই স্বাভাবিক। ছোট ভাই জিজ্ঞেস করে, দাদি, তোমার বয়স কত হইল? দাদি হাসতে হাসতে কয়, ৮৩ পার করছি। আহ ঝন্টু, কথার মাঝে কথা বলিস না। দাদি, তুমি বলো, মৃত্যু ভয় তোমার নাই, তারপর? দাদি বলে, হ্যাঁ, যা বলছিলাম, মৃত্যু ভয় আমার নাই, তবে একটা ভয় আমার আছে। দুই ভাই একসঙ্গে বলে ওঠে, সেটা কি দাদি? দাদি বলে, সেটা হচ্ছে, ধর আমি মরলাম, তোরা কবর দিলি, মাটির নিচে চলে গেলাম আমি, অন্ধকার কবর। হঠাৎ যদি বাইচ্চা উঠি, তখন কি হবে? তাই বলছিলাম, ৭২ ঘন্টা পর যখন নিশ্চিত হবি আমি সত্যিই মরছি, তখন। কথাটা শুনে ছোট নাতি হি হি করে হেসে ওঠে, বলে, মরলে আবার কেউ বেঁচে ওঠে নাকি? দাদির কথাটা অসম্পূর্ণই থেকে যায়। বড় ভাই মন্টু ছোট ভাইকে ধমক দিয়ে বলে, আহ ঝন্টু, কথার মাঝে ডিস্টার্ব করবি না। তারপরে বলে, দাদি, তোমার সমস্যাটা আমি ধরতে পারছি, ইন্টারেস্টিং সমস্যা। আচ্ছা, এক কাজ করলে কেমন হয় দাদি? দাদি বলে, কি কাজ? বড় ভাই বলে, ধরো আমরা বাড়ির পেছনে একটা মিথ্যা খবর খুঁড়লাম তোমার জন্য, সেখানে মাঝে মাঝে তুমি শুয়ে থাকবে, আবার উঠে আসবে। দাদি বলে, মানে? দুই ভাই হাসতে থাকে। তারপর বলে, মানে আগে থেকেই কবরে থাকার একটা প্র্যাকটিস তোমার হবে, তাহলে কবরের অন্ধকারের ভয়টা কেটে যাবে তোমার। কবরের ভেতর যদি বেঁচে যাও, তখন আর সমস্যা হবে না। এতক্ষণ বাদে দাদি মোসাম্মদ ফাতেমা বেগম বুঝতে পারলেন তার দুই নাতি আসলেই তার সাথে ফাজলামো করছে। তার মনটা খারাপ হয়ে গেল। বুড়ো বয়সে ঘরের এক কোণে পড়ে থাকেন তিনি, কেউ খুব একটা খোঁজও নেয় না। এই দুই নাতি মাঝে মধ্যে আসে, তাদের সাথে খোলামেলা কথা বলে, কিন্তু আজ বুঝলেন এরা আসলে ফাজলামো করতে আসে। তিনি এতদিন ধরতে পারেননি। বড় ভাই হাসতে হাসতে বলে, কি দাদি, আইডিয়াটা কেমন দিলাম? দাদি গম্ভীর হয়ে বলল, ভালো। ছোট ভাই বলল, তাহলে দাদি, কবরটা খুঁড়ব তো? মোসাম্মদ ফাতেমা বেগম তার চশমার ফাঁক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান তাদের দিকে। বড় নাতিটার ঠোঁটে সূক্ষ্ম একটা হাসি, আর ছোটটা দাঁত বের করে আছে আগের থেকেই। তারপর ফতেমা বেগম বলে ওঠে, তোমরা এখন যাও, পরে কথা হবে। কাপা হাতে তিনি বালিশটা ঝাড়েন। বালিশের নিচ থেকে তাবিজটা খুঁজে হাতে নিয়ে অভ্যস্ত হাতে টিপতে থাকেন। সেদিনই মোসাম্মদ ফাতেমা বেগম মারা গেলেন ভোর ৪টায়। সবাই টের পেল সকাল ৮টায়। ফাতেমা বেগমের ছেলে আদনান সাফি ঠিক বুঝলেন না তার কাঁদাটা উচিত হবে কি না, তবে এটা ঠিক, তার কান্না আসছিল না, এবং তিনি আশ্চর্য হয়ে আবিষ্কার করলেন
কেউ কাঁদছে না তার মার জন্য। বড় দুই বোন আর এক ভাই বিদেশে থাকে, তাদের জানানো হলো ফোন করে। বড় ভাই আর এক বোন কোনো অভিব্যক্তি প্রকাশ করলো না। আরেক বোন অবশ্য ফোপানোর মতো একটা শব্দ করলো ফোনে। অবশ্য তার স্ত্রীও খুব একটা শোকাহত বলে মনে হলো না। আদনান এক ফাঁকে বলল, ছেলেদের স্কুল থেকে নিয়ে আসার ব্যবস্থা করো, মা মারা গেলেন। তার স্ত্রী বলল, ওদের না পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা। আদনান সাফি শুধু মুখ থেকে একটা ছোট্ট অস্ফুট শব্দ বার করল, ওহ। আদনান সাফি কথা বলার মতো আর কথা খুঁজে পেলেন না। তিনি অন্যদের সাথে ব্যস্ত হয়ে পড়লেন কবর দেওয়ার জোগাড় যন্ত্র করতে। মন্টু আর ঝন্টু যখন ফিরে এলো তখন তাদের দাদির লাশ নিয়ে বের হওয়ার প্রস্তুতি চলছে। বড় ছেলে মন্টু অবাক হলো, তবে অতটা রিয়্যাক্ট করলো না। কিন্তু ছোটটা ভেউ ভেউ করে কাঁদতে লাগলো দাদি দাদি বলে। আদনান বুকের ভেতরে একটা কষ্ট অনুভব করল। তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল আর তিনি ফিসফিস করে তার মায়ের উদ্দেশ্যে বললেন, মারে, আমার মা, তোরে কত অবহেলা করছি। তারপর তিনি পকেটে হাত দিলেন রুমাল খোঁজার জন্য, কিন্তু রুমাল পেলেন না। সেই সময় বড় ছেলে মন্টু এলো, বলল, বাবা, একটা কথা ছিল। আদনান বলল, কি কথা? বড় ছেলে বলে, একটু এদিকে এসো। আড়ালে নিয়ে গিয়ে মন্টু যা বলল তাতে অবাক হলেন আদনান সাফি। দাদিকে 72 ঘন্টা পর কবর দিলে হয় না? তার ছেলে অবাক হয়ে বলল, মানে? মন্টু বলল, না মানে কাল দাদি সেরকমই বলছিলেন, তার নাকি একটা ভয় হয় কবরের ভেতর যদি তিনি বেঁচে ওঠেন, সেজন্য 72 ঘন্টা পর তাকে কবর দিতে বলেছেন। আদনান তার দুই ছেলেকে উদ্দেশ্য করে বলল, তোমার দাদি মারা গেছে, ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়ে গেছেন। বড় ছেলে ওহ বলে চুপ হয়ে গেল। মোসাম্মদ ফাতেমা বেগম মারা গেলেন ভোর 4টায়, আর দুপুর 3টার ভেতর তাকে কবর দিয়ে ফিরে এলেন সবাই। একটা জলজ্যান্ত মানুষ আর নাই। আদনান সাফি ঘরে ফিরে এসে দেখলেন তার মায়ের ঘরটা ঝাড়পোছ করা হচ্ছে। আগেই কথা ছিল এই ঘরটা খালি হলে ছোট ছেলে ঝন্টুকে দেওয়া হবে, কারণ ঝন্টু বড় হয়েছে, তার একটা আলাদা রুম দরকার। এতদিন দুই ভাই একসাথে ছিল, এখন মন্টুর রুমে মন্টু একা থাকবে আর মার রুমে ঝন্টু। আদনান বারান্দায় এসে বসলেন। তার স্ত্রী শোভা নরম গলায় জিজ্ঞেস করল, চা খাবে? সে উত্তর দিল, না। তার স্ত্রী একটা কথা বলে চলে গেল, বলল, তুমি একটু শুয়ে বিশ্রাম নাও। চোখ বন্ধ করে বারান্দায় বসে আদনান নানা কথা ভাবতে লাগলো। তার সঙ্গে ভাবল, তার স্ত্রী কি তার মার প্রতি আর একটু সদয় হতে পারত না? তিনি বুঝতেন তার স্ত্রী বৃদ্ধা শাশুড়িকে অতটা পছন্দ করতেন না। অবশ্য তাকেই বা দোষ দেবে কেমন করে? সে তো বাইরের মেয়ে। তিনি নিজেই কি মাকে ভালো মতো দেখভাল করতে পেরেছেন? না, পারেননি। আদনান আবার পকেটে হাত দিল, কিন্তু রুমাল খুঁজে পেল না। রাত যখন 1:30, হঠাৎ ধড়মড় করে বিছানায় উঠে বসল আদনান সাফি। তার স্ত্রী জিজ্ঞেস করল, কি হলো তোমার? সে বললে, একটু কবরস্থানে যাব। তার স্ত্রী চমকে উঠল, বলল, কেন? আদনান আদো ঘুমের মধ্যে বলে বসল, মা মরেনি, বেঁচে আছে। তার স্ত্রী কথাটা শুনে অবাক, বলে, তুমি কি বলছো? আদনান বলে, ঠিকই বলছি, মা আমাকে ডাকছে, আমি স্পষ্ট শুনলাম। আদনান সাফি সবাইকে অবাক করে দিয়ে গাড়ির চাবি নিয়ে ছুটলেন একাই। রাত তখন 1:30 পার হয়ে গেছে। হতভম্ব স্ত্রী দাঁড়িয়ে রইলেন দরজা ধরে। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। এই পাগলামোর মানে কি? বাইরে তখন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। কবরস্থানের গেটটা খোলাই ছিল। আদনান সাফিকে উদ্ভ্রান্তের মধ্যে ঢুকতে দেখে একজন কবর খোদক তার সঙ্গ নিল। তিনি বললেন, স্যার, কি হয়েছে? এখানে কেন এত রাতে?
আদনান তাদের চিৎকার করে বলতে লাগলো, তোমরা কেউ আসতে পারবে আমার সাথে একজন? আমার মা বেঁচে আছেন। মায়ের কবরটার সামনে এসে তিনি নিজেই কোদাল দিয়ে পাগলের মতো মাটি সরাতে লাগলেন। নরম মাটি, সদ্য কবর দেওয়া হয়েছে। দ্রুত মাটি সরে বাঁশ চাটাই বের হয়ে গেল। নিজ হাতেই দ্রুত সরালেন তিনি। কবর খোদক তরুণটিও হাত লাগালো বাঁশ চাটাই সরাতে। তারপর বললেন, এ কি? কবরের ভেতর সত্যি সত্যি তার মা বেঁচে বসে আছেন। মা বসে আছেন কবরের কোনায় জড়সড় হয়ে। তিনি আর্ত চিৎকার করে বলে উঠলেন, মা, মা! তার মা অস্ফুট গলায় বলল, বাবা তুই আসছিস? আমাকে ওঠা, এখান থেকে ওঠা। আদনান আবার চিৎকার করে বলে উঠল, মা, মারে, মা আমার হাত ধর। প্রচণ্ড কষ্টে আদনান সাফি চোখে পানি এসে গেল। তিনি শুনতে পেলেন তার মা যেন তাকে বলছে, তুই নিচে নেমে আমাকে ওঠা বাবা, আমার ওঠার শক্তি নাই। এখানে অনেক পানি জমে গেছে। সত্যিই তাই, বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে জমে গেছে কবরের ভেতর। লাফ দিয়ে নামলেন আদনান কবরের ভেতর। পাঁচকোলা করে মাকে তুলে নিলেন। মা একটা হাত দিয়ে শিশুর মতো গলা জড়িয়ে ধরলেন আদনানের। বৃষ্টিতে চুল ভিজে গেছে মায়ের, কাফনের কাপড়টাও ভেজা। মা অল্প অল্প কাঁপছেন। তারপর বললেন, এই যে ভাই, আমার একটা হাত ধরেন। মাকে এক হাতে জড়িয়ে ধরে কবর থেকে ওঠার ক্ষমতা নাই আমার। কথাগুলো অস্ফুট স্বরে বলে আদনান হাত বাড়িয়ে দিল কবর খোদক লোকটার দিকে। লোকটাও এগিয়ে এলো হাত ধরতে। গেটে গাড়ির শব্দ শুনে শোভা, মন্টু, ঝন্টু ছুটে গেল। বাবা এসেছে। তারা অবাক হয়ে দেখল বাবা হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছেন। দুহাতে অদৃশ্য কিছু একটা ধরে আছেন তিনি। সারা গায়ে কাদা পানি মাখা। হাসি মুখে বলে উঠলেন, দেখ দেখ, আমার মা বেঁচে আছে। জলদি একটা শুকনো কাপড় টাপড় দাও, জলদি করো, জলদি করো। বাড়ির সবাই হতভম্বের মতো তার দিকে তাকিয়ে আছে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।